আপনি পৃথিবীর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড, রিবা অ্যাওয়ার্ড, তারপর ইউআইএ 2030 সাস্টেনেবল অ্যাওয়ার্ড, তারপর আর্কেশিয়া গোল্ড মেডেল, এরকম ইম্পর্টেন্ট অনেকগুলো অ্যাওয়ার্ড উইন করেছেন। আমার প্রশ্ন হলো, এই অ্যাওয়ার্ডগুলো আপনার পরবর্তী কাজের ইন্সপিরেশন হিসেবে কাজ করে? খুব একটা বোধহয় না, মানে ওইটা তো আচ্ছা। যাওয়ার পথে, মানে বিষয়টা হলো কি, বাচ্চাদের খেলার মতো, তারা কোনো গোল ওরিয়েন্টেড না, খেলায় সে জিতবে বা সে আসলে বিকেলবেলা খেলতে যাবে, এটা তার মেইন টার্গেট। তো এইগুলো আসলে সে যদি জিতে যায়, ওইটা তার পরদিন হয়তো আবার সে খেলতেই যাবে, আবার সে খেলতেই যাবে। হ্যাঁ, মানে এটা আসলে ওই পাশে, বাট এমনি মানে যে কোনো পাহাড়ের চূড়া আর এক পাহাড়ের তলা, বা মানে ওই পাহাড়ে উঠতে হবে, এইরকম জীবন তো এইরকম। তো এইগুলো নিশ্চয়ই একটা প্রেরণা দেয়, অবশ্যই, মানে খানিকটা হেল্প করে, টিমকে খুব হেল্প করে। তো আপনার সব কাজের মধ্যেই দেখা যায় যে আপনি আসলে যাদের জন্য করা, মানে মাস পিপলকে মোর প্রায়োরিটাইজ করেন। কমিউনিটি বেস কাজগুলো আপনি অনেক প্রায়োরিটাইজ করেন, রাদার দেন যে ওই যে আপনি বললেন যে মালিক পক্ষ সে হচ্ছে পেছন দিয়ে ঢুকবে। তো এই চিন্তাটা আপনার কিভাবে আসলে, যে কারণ আমরা তো সাধারণত প্র্যাকটিসে দেখা যায় যে মালিক পক্ষকেই খুশি করতে চাই, কিন্তু আপনি সবসময় বেছে নেন যে ওয়ার্কারদেরকে আমি প্রায়োরিটাইজ করব, কমিউনিটি পিপলদেরকে প্রায়োরিটাইজ হ্যাঁ, না, করব। ওইটা তো ওইখানে মালিকের সঙ্গে বসেই কথা বলা। কারখানা শব্দটাকে চিন্তা করছিলাম, কারখানা কে খায় আর কি, মানে কারখানা কে খায় আর কি। তো ওইটা বা একসঙ্গে ছাত্র অবস্থায় লেফট অ্যালাইনমেন্ট থাকার কারণে। বাট বিষয়টা হলো কি, একটু হলিস্টিক্যালি দেখা, এভরিওয়ানকে আসলে হ্যাপি করা যায় কিনা মালিককে। ফ্যাক্টরিটা গত 8 বছরে 7 বার রপ্তানি গোল্ড মেডেল পাইছে। বাহ। মানে করোনার জন্য 1 বছর পাইনি, তার অর্থ ফ্যাক্টরিটা রান করতেছে ভালো মতো, গোল্ড মেডেল। তার মানে ফ্যাক্টরির ফার্স্ট প্রায়োরিটি হলো ফ্যাক্টরি এজ এ ফ্যাক্টরি রান করতেছে কিনা, ওইটা সাকসেসফুলি করতেছে। স্থাপত্য মানে শুধু বিল্ডিং নয়, এটা আমাদের ক্লাইমেট, মেমোরি, কালচার এবং আমাদের লাইফস্টাইল কিভাবে সাজানো হবে তার সমন্বয়। ওয়েলকাম টু দ্য আর্কিটক, প্রেজেন্টেড বাই আরএকে সিরামিক্স, যেখানে স্থপতিরা কথা বলবেন ড্রয়িংয়ের বাইরে গিয়েও, যেখানে আমরা জানতে পারবো তাদের চিন্তা মানুষকে ঘিরে, শহরকে ঘিরে এবং ভবিষ্যৎ নিয়ে। আজকে আমাদের এপিসোডের অতিথি হচ্ছেন বিশ্বনন্দিত স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, যার স্পেশালাইজেশন হচ্ছে আর্কিটেকচারের সাস্টেনেবিলিটি পার্ট, যেটাকে আমরা এখন অনেক ফোকাস করে থাকি ন্যাশনালি, ইন্টারন্যাশনালি। ওয়েলকাম টু দ্য আর্কিটক ভাইয়া। থ্যাংক ইউ। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আপনি কেন আর্কিটেকচারের মতো এরকম একটা ডিফিকাল্ট প্রফেশনে চুজ করলেন? আমাদের সময় চয়েসের অপোজিটে চান্স বিষয়টা প্রমিনেন্ট ছিল, চয়েসের এত অপশন ছিল না। তো ওই লিস্টের ভিতরে এটাতে চান্স পাওয়াটা একটা বড় ব্যাপার ছিল, বুয়েটে চান্স পাওয়া। তো ওইটা একটা, আর ওই সময় আমরা যে খুব একটা জানতাম বা আর্কিটেকচার ঠিক মেইন স্ট্রিম প্রফেশন ছিল না, বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তার, এই দুইটা ছিল। তো আরেকটা ব্রাঞ্চ, এবং নিউ আসলে এই সময় অতটা প্রফেশন শুরু হয়নি। তো আমার বর্তমান স্ত্রী, ওনার কাছ থেকে আসলে এই জিনিসটা আমার শোনা যাচ্ছে, ওকে আর্কিটেকচার একটা সাবজেক্ট আছে। পরে কিছু, তখন অত গুগলও ছিল না, অন্য একজনের কাছ থেকে শুনে, বাট ওইটা খানিকটা অ্যাক্সিডেন্টালি আসা। আচ্ছা, এবং সেটা ভাবির কাছ থেকে শুরুতে জেনে। বাট এই ধরনের একটা ইনভলভমেন্ট ছিল, ওই সময় আমরা লিটল ম্যাগাজিন করতাম, বা এই ধরনের শাহবাগ কেন্দ্রিক একটা এনভায়রনমেন্টের সাথে ভালো পরিচয় ছিল। তো ওই ধরনের একটা বা আর্ট কলেজ বেসড বন্ধু বান্ধব ছিল, ওই এনভায়রনমেন্টটা কিছুটা জানতাম, আর্কিটেকচার জানতাম না, আর্ট বিষয়ে কিছু পড়াশোনা ছিল। তারপরে যখন পড়াশোনা শুরু করলেন তখন কি রকম লাগলো, মানে খুব কঠিন? বা পড়াশোনা আসলে শুরুই করা হয়নি, মানে কোনো মতে পাশ করে চলে আসা হয়েছে, এবং এটা একটা বড় ব্লেসিং, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে ওইটা আনলার্ন করতে হতো। এখন আমরা যে স্টেজে এসে এখন আর্কিটেকচার প্র্যাকটিস করছি, ওইটা একটা একটু অন্য ঘরানার বা এক ধরনের ইউরোপিয়ান কনটেক্সটের জিনিস আমাদেরকে শিখানো হতো, যেটা আসলে ভোলার সময়টা অন্তত না পড়ার কারণে আমার নষ্ট হয়নি। আচ্ছা, আপনি পৃথিবীর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড, রিবা অ্যাওয়ার্ড, তারপর ইউআইএ 2030 সাস্টেনেবল অ্যাওয়ার্ড, তারপর আর্কেশিয়া গোল্ড মেডেল, এরকম ইম্পর্টেন্ট অনেকগুলো অ্যাওয়ার্ড উইন করেছেন।
আমার প্রশ্ন হলো, এই অ্যাওয়ার্ডগুলো আপনার পরবর্তী কাজের ইন্সপিরেশন হিসেবে কাজ করে? খুব একটা বোধহয় না, মানে ওইটা তো আচ্ছা। যাওয়ার পথে, মানে বিষয়টা হলো কি, বাচ্চাদের খেলার মতো, তারা কোনো গোল ওরিয়েন্টেড না, খেলায় সে জিতবে বা সে আসলে বিকেলবেলা খেলতে যাবে, এটা তার মেইন টার্গেট। তো এইগুলো আসলে সে যদি জিতে যায়, ওইটা Right. তার পরদিন হয়তো আবার সে খেলতেই যাবে, বাট সে খেলতেই যাবে। হ্যাঁ, মানে এটা আসলে ওই পাশে, বাট এমনি মানে যে কোনো পাহাড়ের চূড়া আর এক পাহাড়ের তলা, বা মানে ওই পাহাড়ে উঠতে হবে, এইরকম জীবন তো এইরকম। তো এইগুলো নিশ্চয়ই একটা প্রেরণা দেয়, অবশ্যই, মানে খানিকটা হেল্প করে, টিমকে খুব হেল্প করে, খুবই Right, হেল্প team করে, কেও খুব টিমকে help করে, খুব যেহেতু হেল্প করে। আসলে এই এই জিনিসগুলো, creative রিকগনিশন গুলো, right. ইভেন ছোট একটা পোস্ট থেকে শুরু করে যে কোনো কিছু, টিমের মধ্যে ইন্টিগ্রিটিটা বাড়ে, সেটা তো অ্যাওয়ার্ডে অবশ্যই বেশি এক্স্যাক্টলি, বাড়ে। কারণ যারা আমাদের সঙ্গে কাজ করে আসলে যে কোনো ক্রিয়েটিভ প্রফেশনেই অনেক ফ্রাস্ট্রেশন থাকে, হুম। তো এই অ্যাওয়ার্ডগুলো খুব ইন্সপিরেশন হিসেবে কাজ করে। এক ধরনের টাইম হিসাবে, রাইট, এবং একটা টাইমে আসলে এক ধরনের স্ট্যাম্পিং থাকে, ওইখানে আবার রিকল করা যায়, জি, অন্য সময় তো অতটা বোঝা যায় না। অ্যাবসলিউটলি। ভাইয়া, আপনার অন্য যেগুলো গুরুত্বপূর্ণ কাজ, তার মধ্যেও অন্যতম হচ্ছে আমাদের রংপুরের কারুপণ্য ফ্যাক্টরিটা। তো সেই ফ্যাক্টরিতে দেখা গিয়েছে যে অনেক ভার্টিক্যাল হিউজ ফরেস্ট আপনি তৈরি করেছেন। তো এই জায়গাটায় এত যে আপনার গ্রিনারিজ এবং ওয়াটার কুলিং সিস্টেম সেখানে ব্যবহার করা হয়েছে, তো এই সবগুলো কি আপনি ক্যালকুলেশন করে করেছেন, নাকি ওইটা আপনার মোর ইনটিউটিভ নলেজ থেকে করা? না, এটা পরে আসলে ক্যালকুলেশন করে বের করা, বাট ইন্টেনশনটা এইরকম ছিল আর কি, আচ্ছা, যে এটা এইভাবে করা যায় কিনা। ওকে। তো আমরা সাস্টেনেবিলিটি যেভাবে ভাবি বা যেভাবে শুধু গ্রিন দেখি, এর বাইরেও আসলে আর কিছু স্টোরি আছে। সে ফর এক্সাম্পল, এখানে একটা সিঁড়ি আছে, বড় সিঁড়ি, জি। 1500 লোক বসতে পারে, তোমরা সামনে একটা স্টেজ বানায় দিছি, কালচার প্রোগ্রাম হয়, বাট এইখানে আমরা কালচারাল জিনিসটা আসলে অ্যাড্রেস করার চেষ্টা করছি। ঢাকায়, ইনফ্যাক্ট ঢাকা না, গাজীপুরের যে কোনো ফ্যাক্টরিতে গেলে আমরা দেখবো সুন্দর একটা লন, একটা দামি গাড়ি পার্ক করা, Right. একটা স্যাম্পল রুম। জি, ওয়ার্কাররা কোন দিক দিয়ে ঢোকে কেউ জানে না, হ্যাঁ। শুধু এখানে মালিক ঢোকে। রাইট, এই ফ্যাক্টরিটা জাস্ট অপোজিট। এই যে সিঁড়ি, রংপুরে তাজহাট বলে একটা জমিদার বাড়ি আছে, সবাই ধারণা করে জমিদার বাড়ি, গ্র্যান্ডনেস, ওইটার ধারণা। তো এইখানে ওয়ার্কাররা এই সেন্ট্রাল সিঁড়ি দিয়ে ওঠে, মালিক এক পাশ দিয়ে যায়। এই যে জিনিসটাকে টুইস্ট করা, এই ধরনের আরো অসংখ্য জিনিস আছে। মানে এই যে- রাজা হচ্ছে ব্যাকড্রপে, প্রজারা হচ্ছে মেইনস্ট্রিম। না, সে তখন ফ্যাক্টরিকে ওন করে যে Own আমি করে। মেইন দরজা দিয়ে Right. ঢুকতেছি, আমি যদি ব্যাকডোর দিয়ে ঢুকি, আমি সার্ভিস পিপল, যে কোনো হোটেলেও তাই। তো এইটা তাকে একটা এম্পাওয়ার করে, এটা তার বিল্ডিং, সে এটা করে। এবং আমরা হাসির ছলে বলি যে পৃথিবীর একমাত্র ফ্যাক্টরি যেখানে ওয়ার্কাররা ছুটির দিনে ঘুরতে যায়, মানে ওর সঙ্গে অ্যাটাচমেন্টটা তৈরি হয়। এই যে কালচারালি তাকে সাস্টেনেবল করা, আমরা যেটা করি সেটা ফিজিক্যাল এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, যে আমরা প্লাস্টিক দিয়ে নষ্ট করছি, এটা কি করা যায়, বাট ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটি আরেকটা ইম্পর্টেন্ট। এই Absolutely. তিনটাকে আসলে সলভ করতে হবে, এনভায়রনমেন্টাল, কালচারাল আর হলো ফিনান্সিয়াল। সে মানে আমাদের ইকোনমি ইয়েলো ইকোনমিতে গ্রিন বিল্ডিং হওয়ার কোনো স্কোপ নাই। ইকোনমি গ্রিন হলে এনি বিল্ডিং গ্রিন হবে, আমরা এগুলো জানি। তো মানে আমি এটা না, জাস্ট ফার্স্ট সাইডে হয়তো মনে হয় গ্রিন গাছ লাগানো, এটা তো অবশ্যই একটা জিনিস। গাছের ইস্যুটা তো ওইখানে আমাদের সঙ্গে আর্টিস্ট সাইদুল হক জুইস ভাই কাজ করেছেন, উনি একটু গাছ পাগল লোক, উনি গাছ সিলেক্ট করেছেন, বা গাছ সিলেকশনে গাছ বাগানের চেয়ে আগাছার বাগান করা বেটার, আগাছার লাইফ স্ট্রং। তো আমি আগাছা, সে আমরা ওই যে রংপুর যাওয়ার পথে রাস্তার পাশে অসংখ্য ফুল ফুটে আছে, কেউ কোনোদিন পানি দেয় না, ওইগুলো লাইফ স্ট্রং, ওইগুলো এসে আমরা যদি প্ল্যান্ট করি, এগুলো বেটার থাকবে রাদার দেন অর্কিড অর এনিথিং। তো এই জিনিসটা করা, বাট মানে লোকাল গাছগুলো বেশি লোকাল গাছ, এবং যেগুলো হার্ড লাইফ, যেগুলো আমরা দেখতে পাই রাস্তার পাশে অবহেলিত, কিন্তু ওরা মেইনটেনেন্সের ইস্যু নাই কেউ সেরকম। লেস, অনেক কম আর কি, এই যে একটা। বাট আমাদের আসল উদ্দেশ্য ছিল অন্য, যে মানে আমরা যখন বাগান করি, বাগানের প্রবলেম হলো আমাদের এটা মেইনটেইন করতে হয়, জঙ্গল কেউ মেইনটেইন করে না। আমাদের উদ্দেশ্য ছিল জঙ্গল তৈরি করা, যেটা সেলফ সাস্টেন্ড, সেলফ হিলিং, নিজের চিকিৎসা করে। এবং সেটা কিন্তু অ্যাট লাস্ট আমাদের যে ইচ্ছা ছিল এটা হইছে, যে এটা শীতকালে পাতাগুলো ঝরে যায়, আবার মানে নেচার এটাকে টেক ওভার করছে। রাইট, মানুষের ভুল
নেচার করে। হ্যাঁ। চেরনোবিল একটা বড় উদাহরণ, নেচার তাকে ঢেকে দিছে, Exactly. তার নিজের ক্ষত ঢেকে দিছে। তো আমাদের ঝামেলাগুলো নেচার অনেক বড় একটা ফোর্স, আমরা যেগুলো, তো এটা নেচারের হাতে তুলে দেওয়া, বা আমাদের টার্গেট হলো যে ওই নেচারের ভিতরে কোথায় আমরা ফিট ইন হবো। নেচার আসলে একটা গ্র্যান্ড মাস্টার প্ল্যান, এর মধ্যে আমরা যে গড আমরা মোডে, পার্ট অফ নেচার। রাইট, হ্যাঁ, ওর মধ্যে আমাদেরকে ফিট হতে হবে। আমরা এই গ্র্যান্ড স্কিম যখন বানাবো, এই যে আমরা শহর বানায় অসংখ্য প্রবলেম তৈরি করছি, তার মানে আমাদের নেচারের ভিতরে কিভাবে শহর প্লেস করা যায় একে ডিস্টার্ব না করে। তো নেচার ব্যাকফায়ার করে, এই যে মানে যা যা আমরা জানি যে আমাদের ক্লাইমেটের যা যা ডিজাস্টার করতেছে, তো ওই জিনিসগুলো নেচারের সঙ্গে বিহেভিয়ারে আমাদের সমস্যা দেখে আসলে সে ইয়ে করছে, এবং সে এত পাওয়ারফুল যে এটা আমরা কোনোভাবে মানে মিটিগেট করতে পারবো না। আমাদের একটা কো এক্সিস্টেন্স দরকার, এইটাই মনে হয়। বাট আসলে আমাদের বোধহয় কিছুটা আইডিয়াগত ইয়েও আছে। আমরা ডারউইনিয়ান একটা আইডিয়াতে বিশ্বাস করি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এর এগেনস্টে আরেকটা আছে গাইয়া হাইপোথিসিস, সেটা হলো যে সবাই সবাইকে হেল্প করে আসলে বাঁচে আর কি। এই টোটাল সিস্টেম বাই কোঅপারেশন। কোঅপারেশন, হ্যাঁ, মানে এটা আসলে মোর, মানে আর্কিটেক্ট বা আমাদের এন্ডে এটা আসলে মোর ইম্পর্টেন্ট, যে আমি যেন অন্যের সাথে এটার ভিতরে যে ফিট হই, আমি যেন 5 জনের শত্রু না হই, 3 জনের বন্ধু, 3 জন আমাকে সাপোর্ট দেয়, আমি 3 জনকে, আমি এখানে একটা মিসিং লিঙ্কে ফিট হতে পারি কিনা, এটা মেইন উদ্দেশ্য হওয়া উচিত, এই সাস্টেনেবিলিটি। আর যেহেতু আমাদের মানব সভ্যতা এতদিন আসছে, বাকি দুইটা জিনিস ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টের পাশাপাশি, কালচার, যে আমি কোন কালচার অন্যের কালচার করব কিনা, আর একটা হলো ফিন্যান্স। আমার খাওয়ার ভাত নাই, আমি রন্ধন শিল্পর চর্চা করব না, আমার আগে ওইটা দরকার। তো আমার মানে ওই চর্চার আগে, তো ওইটা আরেকটা সমস্যা আর কি। তো আমরা ওইখানে কিছুটা এই ধরনের চেষ্টা করা হয়েছে ওভারঅল সাস্টেনেবিলিটি নিয়ে। সবাই তো গাছটা দেখে ওইটা হয়তো সামনে আসে বা গ্রিনারি, ওইটা এমনি তো একটা তো হিট কমানোর জন্য বা এই জিনিসটা করা আর কি, এটা তো বটেই। পানির একটা ইস্যু আছে। আপনার কথার জের ধরেই বলছি, আপনি একটু বলছিলেন যে ন্যাচারাল হিলিং, তো আপনার ওই প্রজেক্টে কি কোনো ঔষধি গাছ বা এরকম কোনো স্পেশালাইজ ট্রি এসব কি কোনো রোপণ করা হয়েছে? কিছু আছে, কিছু, বাট ওইগুলো ওই রকম না, ফোকাস না, মেইন ফোকাস না। কিছু মানে এই বেসিক্যালি গ্রিনের 100 শেডস অফ গ্রিন আছে, এর মাঝখানে কিছু ফ্লাওয়ার প্ল্যান্ট করা আছে। বাট ওই ধরনের হিলিংটা হলো কি, যে নেচার ইটসেলফ নিজের মতো করেই সেখানে প্ল্যান্ট হয়ে আছে, তাকে কোনো অ্যাডিশনাল, বর্ষার পরে অসম্ভব চুল যেমন বেড়ে যায়, আমরা শুধু ট্রিম করে দিই, এর বেশি কিছু করতে হয় না, সার বা ইত্যাদি করতে হয় না। কারণটা হলো যে ওইখানে ইকোসিস্টেমটা ইনস্টল হয়েছে, কিছু কীট পতঙ্গ আছে, বাট পাখি ফিরে আসছে। আমরা একটা বার্ড ফুড কোর্ট তৈরি করে দিছি, কিচেনের ওয়েস্টটা পাখিদের জন্য যায়। এই যে এই টোটাল সিস্টেমের মধ্যে আমরা যতটুকু হেল্প করতে পারি অ্যাজ এ ম্যান, আমরা যেমন পাখির জন্য খাওয়া দেই বা একটু পানি বাইরে রাখি, ঠিক ওই রকম কিছু জায়গায় যে আমাদের ওয়াটার বডি আছে, আমাদের কিছু এই ধরনের পানি স্টেপ বাই পড়তেছে, ওইখানে পাখি রাখায়, এইটুকু ফ্যাসিলিটেট করা। আমরা খুব বড়, আমরা মেকার না, আমরা হ্যাঁ গ্র্যান্ড স্কিমে গড মডেল ডিজাইন করেন, আমরা এক ধরনের ফ্যাসিলিটেটর। আসলে ওই ধরনের ইন্টারভেন করা, খুব বিগ ইন্টারভেনশন না, এইরকম। তো আপনার সব কাজের মধ্যেই দেখা যায় যে আপনি আসলে যাদের জন্য করা, মানে মাস পিপলকে মোর প্রায়োরিটাইজ করেন, কমিউনিটি বেস কাজগুলো আপনি অনেক প্রায়োরিটাইজ করেন, রাদার দেন যে ওই যে আপনি বললেন যে মালিক পক্ষ সে হচ্ছে পেছন দিয়ে ঢুকবে। তো এই চিন্তাটা আপনার কিভাবে আসলে, যে কারণ আমরা তো সাধারণত প্র্যাকটিসে দেখা যায় যে মালিক পক্ষকেই খুশি করতে চাই, কিন্তু আপনি সবসময় বেছে নেন যে ওয়ার্কারদেরকে আমি প্রায়োরিটাইজ করব, কমিউনিটি পিপলদেরকে প্রায়োরিটাইজ করব। ওইটা তো ওইখানে মালিকের সঙ্গে বসেই কথা বলা। কারখানা শব্দটাকে চিন্তা করছিলাম, কারখানা কে খায় আর কি, মানে কারখানা কে খায় আর কি। তো ওইটা বা একসময় ছাত্র অবস্থায় লেফট অ্যালাইনমেন্ট থাকার কারণে, বাট বিষয়টা হলো কি একটু হলিস্টিক্যালি দেখা, এভরিওয়ানকে আসলে হ্যাপি করা যায় কিনা মালিককে। ফ্যাক্টরিটা গত 8 বছরে 7 বার রপ্তানি গোল্ড মেডেল পাইছে, তার মানে করোনার জন্য 1 বছর পায়নি। তার অর্থ ফ্যাক্টরিটা রান করতেছে ভালো মতো, গোল্ড মেডেল। তার মানে ফ্যাক্টরির ফার্স্ট প্রায়োরিটি হলো ফ্যাক্টরি এজ এ ফ্যাক্টরি রান করতেছে কিনা, ওইটা সাকসেসফুলি করতেছে। সে পানি, এই পানি 6 বছর আগের পানি এখনো চলতেছে, এই পানিটাই ওয়াশিং প্ল্যান্ট হয়ে আবার ফিরে আসে, আবার এখানে স্প্রে করা হয়। এই স্প্রে করা হয় কারণ হলো রংপুরের পানিতে আয়রন কন্টেন্ট বেশি। এই পানির শব্দটা ফ্যাক্টরি মেশিনের শব্দকে বাদ দিয়ে একটা ঝর্ণার শব্দ পাওয়া যায় টোটাল ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি এনভায়রনমেন্টে আমরা কিন্তু কর্কশ একটা ইয়ে থাকে, আমরা গাছের কারণে অন্য কিছু সফট হয়ে গেছে।
এটা সবার জন্য আসলে সবাইকে হ্যাপি করা একটা জিনিসের মতো আর কি। হ্যাঁ, মানে তো বৃষ্টির তো কিছু প্রবলেম আছে, বা বৃষ্টির শব্দ হয়তো সবাইকে হ্যাপি করে, তো ফ্যাক্টরির কিছু প্রবলেম তো থাকবে, বাট কতটুকু আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারি, এটা ওইটার জন্য আর কি। মানে ঠিক এটা এমন না যে আমি আর্টিস্টের মতো আমি একটা চিন্তা করলাম ওইটা করলাম, আচ্ছা, উল্টাভাবে ডাক্তারের মতো রুগীর এখানে এই সমস্যা, এটা সহ্য করতে পারবে না, তাহলে ওর এইটা দেওয়া বেটার। হ্যাঁ। এই ওরিয়েন্টেশন, আমিও পৃথিবীর সারফেসে একটা চিকিৎসাই করতেছি, তাই না? ওই জিনিসটা তো ওই রকম ভাবা, এটা ঠিক আমার আগের একটা ওষুধ আমি ভেবে রাখছি এটা ওকে দিব, এটা আমার কাছে মনে হয় ভুল। রুগীর অবস্থা, রুগীর কন্ডিশন সবকিছু, সবকিছু ফিজিক্যাল, base করে, এনভায়রনমেন্টাল, ইভেন অ্যাস্থেটিক, তার সেন্স, এই জিনিসগুলো আমরা যদি কারো পণ্যের দেখা হয়, ওদের ফার্নিচারগুলো একেবারে গ্রামের চায়ের দোকানের যে ফার্নিচার ওইটা এনেই বসায় দাও, ওদের চেনা ফার্নিচার। আমাদের মানে কর্পোরেট নতুন কিছু আমাদের না, হ্যাঁ। কর্পোরেট সোফা আমরা আনিনি, Right. ওদের জন্য এভরিথিং, ওদের বাসা যে পুতুল দিয়ে সাজায় যা যা ওইগুলোই এখানে আনা, এটা ওদের মানে ফ্যাক্টরি। ওই যে আমি শুরুতে যেটা বলছিলাম, মেমোরি, কালচার সবগুলোকে আপনি সবগুলো, আসলে কানেক্ট সবগুলো। করেছেন। ওই প্রজেক্টে আমরা সেটাই করছি যে এটা ওদের জন্য, মানে ওদের কমফোর্টের জন্য। সে ফর এক্সাম্পল আমরা গুলশান অ্যাভিনিউতে একটা অফিসের এনভায়রনমেন্ট কমফোর্টেবল হলে আমার প্রোডাক্টিভিটি বাড়ে। রাইট, জাস্ট এই জিনিসটাকে ওইখানে করা যে আচ্ছা, নো contextual. কস্ট, হুম। এই যে 5,000 লোক কাজ করে, হুম। 5,000 ইজ হিউজ নাম্বার, ওদের এনভায়রনমেন্ট যদি আমি করতে পারি ওদের প্রোডাক্টিভিটি পারবে, বা উল্টা অর্থে ওরা যেন বাসার চেয়ে এখানে মোর কমফোর্টেবল থাকে, এইটা বানাতে হবে। কিন্তু আমাদের কোনো ফ্যাক্টরি ওই সেগমেন্টের দিকে হয়তো নজর দেয় না। রাইট। হ্যাঁ, তারা শুধু ওয়ার্ক আওয়ার করে, কিন্তু এক ধরনের মেশিন লাইক, তো একসময় ফ্যাটিক চলে, হ্যাঁ, আর্কিটেকচারকে করে বা তার এক ধরনের মেশিন লাইক Right. বিহেভিয়ারকে, তাকে মানুষ হিসেবে কমফোর্ট দিয়ে যদি কাজ করানো যায় তাহলে ওইটা, কারণ সেও তো কাজের জন্য চুক্তিবদ্ধ, বাট সে আনন্দের সাথে কাজ করতে পারে কিনা, বা তাদের খাওয়ার জায়গাটা পুরো বাগানের মতো। আমরা গার্ডেন রেস্টুরেন্ট আমাদের ঢাকায় হয়তো রেয়ার, আমরা এখন রুফটপ, ওদের ওই রেস্টুরেন্টটা গার্ডেন রেস্টুরেন্ট, তার মানে ওরা ওইখানে কমফোর্টের সাথে Right. ওইখানে যায়। তো এই জিনিসগুলো যে মানুষকে কমফোর্ট দিয়ে প্রোডাক্টিভিটি বাড়ায়, আসলে সবার জন্য আসলে একটা ভালো জিনিস করা যায় কিনা। কারণ ফ্যাক্টরি একটা প্রপোজিশন, আমরা জানি যে এটা মালিকের লাভ, ওর শোষণ বা যাই থাকুক, বাট তাদের জন্য কর্মসংস্থান হচ্ছে। বাট এটা আর একটা বড় ইস্যু যে ঢাকার আশুলিয়াতে এরা যেভাবে থাকে, হ্যাঁ, এটা অমানবিক। হ্যাঁ, আমরা কেউ জানি না। হ্যাঁ, জ্যাক লন্ডনের চার্লস ডিকেন্সের টেল অফ টু সিটিজে লন্ডন জাস্ট এই আশুলিয়ার মতো ছিল 250 বছর আগে, সেম জিনিস, একেবারে বস্তির মতো ছিল। একদম, হ্যাঁ। তো ওই জিনিসটা এরা কিন্তু না, এই ডিরুট হচ্ছে না, ওরা যে ওয়ার্কাররা এইটার 5 কিলোমিটারের মধ্যে মেয়েরা সাইকেল চালায় চলে আসে, সে তার নিজের বাসায় থাকে, নিজের বাসায় থেকে এতগুলো টাকা পায়, তারা কখনো টাকা দেয়নি। একটু বাজে ইফেক্টও আছে, ডিভোর্সের হার বেড়ে গেছে মেয়েদের, 95% মেয়ে, আবার এইটার মেয়ে ওয়ার্ক। তো বাট বিষয়টা হলো তারা একটা ডিসেন্ট লাইফ উইথ প্রাউড, এবং তাদের এমপাওয়ার ইন্ডিপেন্ডেন্ট, সে নিজেকে এম্পাওয়ার্ড ফিল করে। আগে মানে ওরা তো মার্জিনাল, রংপুর এমনি একটু খানিকটা মানে আমাদের অনুন্নত, তার মার্জিনাল এরিয়ার লোক, তো ওরা খানিকটা এম্পাওয়ার্ড ফিল করে, এবং ট্রুলি এম্পাওয়ার্ড, কোনোভাবে এনজিওর টাকা দেওয়া এম্পাওয়ার্ড না, সে নিজে আর্ন করা এম্পাওয়ার্ড। এটা মানে এই জিনিসগুলো আসলে এইটার বাই প্রোডাক্ট হিসেবে ঘটছে। তার মানে আর্কিটেকচার আসলে অনেক লেয়ারে কাজ করতে পারে, অনেক লেয়ারে কাজ করতে পারে। এই লেয়ারিং গুলো একটা শুধু ওয়াও আর ইনস্টাগ্রামে বলে একটা ছবি, এটা কিন্তু একমাত্র বিষয় না, কারণ ওইটা খুব কুইক পাস হয়ে যায়, বাট এটার ইম্প্যাক্টটা মানে বেশ ম্যাটার করে। ভাই, আপনি যে রুফটপ গার্ডেনের কথা যেটা বলছিলেন যে এখন খুব প্র্যাকটিস, হ্যাঁ, তো এই রুফটপ গার্ডেন বা বেলকনিতে আমরা যখন এখনকার শহরে আরবান কনটেক্সটে দেখা যায় খুব মানুষ চায় যে আমার বিল্ডিং এর মধ্যেও যদি না থাকে আমি একটু নিজে রুফটপের মধ্যে করি, আমার বেলকনির মধ্যে করি। তো ওইটা করতে গিয়ে যে আসলে একটা স্ট্রাকচারাল লোডের ইস্যু হয়, যেমন ধরেন আপনার এই বিল্ডিংটার মধ্যে হিউজ ভার্টিক্যাল ফরেস্ট, সেইটার বেলায় আপনার স্ট্রাকচারাল যেই সলিউশনটা অথবা আপনার যে রেইনফোর্সমেন্ট এক্সট্রা ইউজ করা লেগেছে, সেই বেলায় যদি একটু গাইডলাইন দেন। আমরা যে রুফে গার্ডেন করব, এটা তো খুব সাধারণ, আমরা তো জানি যে আমরা কতখানি মাটি দিব, কিভাবে করব, বা মাটির বদলে কোকোপিট বা লাইট ওয়েট জিনিস, এগুলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যদি তাকে বলা হয় সে অবশ্যই করতে পারে। মানে সমস্যাটা যেখানে হয় সেটা হলো যে মানে আমরা ডিসিশনটা যদি পরে আসে, বিল্ডিং ডিজাইনে আগে আসলে এটা কোনো সমস্যাই না, আমরা স্ট্রাকচারাল একটা স্ট্যাটিক লোড,
এর চেয়ে সুইমিং পুল মোর ডেঞ্জারাস, এটা ডাইনামিক লোড, এটা অনেক। আর তার চেয়ে বড় কথা, রিসেন্ট বিএনবিসির কারণে আমরা আর্থকোয়েকের যে জোনে পড়ি, তাতে এমনি আসলে ওই স্ট্রাকচারাল মানে আমাদের ফ্যাক্টরটা, যে ফ্যাক্টর অফ সেফটিটা এত বাড়ানো থাকে, এইগুলো আসলে মেজর ইস্যু হয় না। মানে এগুলো আমার কাছে মনে হয় যে স্ট্রাকচারাল, আমার যদি ইন্টেনশন থাকে বিল্ডিং শুরুর আগে, তাহলে কোনো সমস্যাই নাই। বিল্ডিং হওয়ার পরে হলে ওইটা তখন আমাকে মেজার করতে হয়, যে আমাকে কোকোপিট দিয়ে কম ওয়েটে করতে হয় বা স্ল্যাবের ঠিক মাঝখানে না করা, এইসব আর কি। বাট এটার অন্য আরেকটা দিক যেটা আমাদের শহরের সমস্যা, সেটা হলো কি, যে আমরা যদি ভাবি যে চিড়িয়াখানার মতো যে এক একটা খাঁচায় এক একটা প্রাণী রাখা আছে, আর সাফারির মতো যে প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, দর্শকরা একটা পাথে যাবে। তো আমরা এই যে আইল্যান্ড লাইক প্ল্যান্টেশন করি আর জিনিসটাকে একটা ইকোসিস্টেম করা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে, যেটা কারুপণ্যে করা সম্ভব হয়েছে টোটালটা। কেনিয়াং এর প্রচুর কাজে কানেক্টেড, সে তাদের ইকোসিস্টেমের ওভারব্রিজ করে দেওয়া আছে, যে রমনা পার্ক আর সরোয়ার্দী পার্ক এই ব্রিজের উপর দিয়ে কানেক্টেড হবে। আমরা মানুষের যাওয়ার জন্য ব্রিজ করি, ন্যাচারাল এই কানেকশনটা ছাড়াই আইল্যান্ডের মতো, চিড়িয়াখানার জুয়ের মতো মনে হবে, যে প্রাণীগুলো দেখতে পাচ্ছে কিন্তু কানেকশনলেস, কয়েদিদের সেলের মতো। তো ওইটা করাটার আসলে খুব একটা অর্থ হয় না, তখন তাকে প্রচন্ড মেইনটেন্যান্স, তার এই কাজগুলোকে সলভ করতে হয়, তার মনোবেদনাকে সলভ করতে হয়। তো এইটাকে নেচারকে ওপেন করে দেওয়াটা মোর লজিক্যাল। ইভেন মানে আমরা না, আমার বিল্ডিং এ আছে, পাশের বিল্ডিং এ নেই, পাশেরটাতে আছে, এই ধরনের করা উচিত, যে সবারই ফার্স্ট ফ্লোরে এই জিনিসটা কন্টিনিউয়েশন দরকার। নেচার এরকম ডিসকার্ডের জিনিস না, নেচার হলিস্টিক একটা জিনিস। হ্যাঁ, মানে আগে সবার, সে আমরা যখন বগুড়ায় বড় হওয়া, প্রত্যেকের বাসার সামনে ছোট একটা বাগান ছিল, প্রত্যেকের ফুলের গাছ ছিল, এই যে কানেক্টেডনেস ছিল। আমরা এখন মানে আমরা ইভেন ছেলে মেয়েরা পর্যন্ত দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে, ভিতরে ফ্যামিলির ভিতরে কানেক্টেড না, ডাইনিং এ বসে সবাই একসাথে খায় না। এই কানেক্টেডনেসটা নেচারের একটা প্রধান বৈশিষ্ট্য, আমরা ওইখান থেকে সরে আসি। তো বাগান করা কোনো সমস্যা না, সমস্যা হলো যে কানেক্টেডনেস। সবাই যদি ছাদ বাগান করে, শহর চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একজন দুইজনে আসলে হবে না। এটা একটা হলিস্টিক জিনিস, আমাদের কালচারের মতো জিনিস, যে সবাই আমরা আসলে কোথায় করলাম, সবাই ফিল করলো যে জুলাই হওয়া দরকার, জুলাই হলো, সবার ফিল করা, ইনফ্যাক্ট সবাই একসাথে, কেউ হয়তো মাঠে ছিল, কেউ হয়তো ঘরের ভিতরে বসে, কিন্তু সবার এই ফিলিংসটা আসলে তখন এটা হ্যাপেন্স। তো এটা যে কোনো ক্ষেত্রে নেচার এই ধরনের, যে সবার চাওয়াটাই আসলে ওয়ার্ক করে। সিঙ্গাপুরেও কিন্তু আমি এরকম দেখেছি যে পার্ক কানেক্টেড আছে, মানে সবগুলা পার্কে যতগুলো আছে সবগুলাতে আপনি হয় হেঁটে অথবা সাইকেল চালিয়ে যেতে পারবেন। তো এই কানেকশনটা আমাদের আসলে নিজেরা যেরকম আমরা সচেতন হই, সেরকম একইভাবে সোসাইটিকে নিয়ে বা আমাদের যে পলিসি মেকিং লেভেলে আছে, ওগুলাতেও আমাদের এই পলিসি মেকিং গুলাও জরুরি। হ্যাঁ, মানে আমরা তো শহরে থাকি আইন মেনে, তো আইন যদি আমাদেরকে এইটার দিকে ধাক্কা দেয়, তাহলে অবশ্যই মানে যদি কোনো ধরনের ট্যাক্স হলিডে দেয় ছাদে গ্রিন করার জন্য থেকে শুরু করে অসংখ্য, সারা পৃথিবীতে এগুলো ফার্স্ট টাইম আর না, এগুলো হুইল ইনভেন্ট করার কিছু নাই। আমরা ওইখান থেকে এই জিনিস ইনসেন্টিভ দিয়ে এই জিনিসগুলো করা, এখন খানিকটা আসছে গাছ লাগানোর জন্য এই জিনিস, গ্রিন বিল্ডিং করলে এগুলো আস্তে আস্তে মানে করা আর কি, মানে নেচারের যা যা ক্ষতি করা হয়েছে ওইগুলো আস্তে আস্তে রিমেডি করা। রাইট ভাইয়া, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনার কাছে জানতে চাইবো, যে আমাদের আগে যেমন আমাদের একটা গ্রামের যেই আর্কিটেকচারগুলো ছিল, হ্যাঁ, তো সেই মানে পুরোনো আর্কিটেকচার আর নতুন আর্কিটেকচার, আপনার কোনটাকে মোর ক্লাইমেট রেসপন্সিভ মনে হয়? পুরানো মানে যেগুলো আমাদের মানুষদের যে আর্কিটেকচার ছিল, দেন আমরা আর্কিটেক্ট আসার আগে যে সব আর্কিটেকচার হয়েছে, অফকোর্স ওইটা, কারণ এটা হলো মতো ফুড হ্যাবিটের মতো, ড্রেস হ্যাবিটের মতো। মানুষ যে খাওয়া খায়, আমরা যে স্পাইস খাই, ফ্রান্সের লোক ওই খেতে পারবে না। এটা আমার এই এনভায়রনমেন্টে এটা করে। সে ফর এক্সাম্পল, সমুদ্রের পাশে মানুষ ঝাল বেশি খায়, কারণ হলো এখানে হিউমিডিটি থাকে, ওই কারণে ঝাল খেলে ঘাম হয়, এক ধরনের কমফোর্ট তৈরি হয়। এইভাবে তাদের ফুড হ্যাবিটটা তৈরি হয়েছে। আর্কিটেকচারও যেগুলো গ্রোন থিং, সেগুলো আমাদের ড্রেস হ্যাবিট। সৌদি আরবের লোকরা একটা সাদা পাতলা জিনিস পরে মরুভূমির জন্য এইটা,
হ্যাঁ, আমাদের জন্য তোয়ালে না, আমাদের জন্য গামছা, বাট আমরা তোয়ালে অ্যাডপ্ট করছি। তো এইগুলো তো ন্যাচারাল জিনিস, মোর মানে ওইটার সঙ্গেই আসছে চেঞ্জেসগুলো আসছে আর কি। আমাদের কোনো ঘরে আমরা সরাসরি ঢুকি না, একটা বারান্দা দিয়ে তারপরে ঢুকি। হ্যাঁ, মানে আমরা কিন্তু বাইরে তো স্ট্রেট ঘরে ঢুকে পড়ি। তো এইগুলো তো মেইনলি আমাদের ড্রেস হ্যাবিট, ফুড হ্যাবিটের মতো। হ্যাঁ, মানে ওইটাই কিন্তু আসলে ঠিক, যে ওইটাই ঠিক। আমরা পরে যেটাই করি, সে ফর এক্সাম্পল যে কোনো ফ্যাশন শোতে, হ্যাঁ, যে অনেক অদ্ভুত ধরনের ড্রেস পরে, Right. সবার শেষে যে আসে সে হলো ফ্যাশন ডিজাইনার। ওর ড্রেস খেয়াল করলে দেখা যায় ওটা এটা মোস্ট সবসময় সিম্পল, regular থাকে। মোস্ট সিম্পল। তার মানে ওইটাই আমাদের কনফার্ম করা উচিত। খুব এক্সোটিক জিনিসের দিকে হয়তো আমাদের ভালো লাগে, ওই মোমেন্টের চাহিদা, হয়তো আবার আইফোন 18 দরকার, আচ্ছা তারপরে 19 আসবে, Right. ওই চাহিদা। এটা তো পুঁজিবাদ আসলে তৈরি করে দিছে। হুম। আমি জানি না আমার কি দরকার, তারা বলে তোমার এটা দরকার, তোমার এতবার বলে যে আমার মনে হয় যে আমার মানে এটাই আইফোন আমার দরকার, বাট ট্রুলি আসলে ওইটা হলেই আমার হয়, ওই ড্রেস হলেই হয় এই জিনিসটা। তো পয়েন্টটা হলো ওইটাই যে মানে অফকোর্স যেটা গ্রো করে গেছে ওইটাই আমাদের জন্য, এটা আমাদের ড্রেস হ্যাবিট, ফুড হ্যাবিট, এভরিথিং, আর্কিটেকচারের হ্যাবিট ওইটা। এখন নতুন টেকনোলজির কারণে সেটাকে হয়তো খানিকটা চেঞ্জ করা, আমাদের এটা আমরা টের পাইনি। বাট আমার ধারণা আমাদের আর্কিটেক্ট সমাজ আসলে ওইভাবে টিউনড হয়নি, শ্রীলঙ্কাতে হয়েছে পাওয়ার কারণে। Right. অলমোস্ট শ্রীলঙ্কার আর্কিটেকচার অ্যাটিউন্ড, এখন ভিয়েতনাম হচ্ছে। আমরা আমাদের বড় বড় আর্কিটেক্টরা আছেন, ওনারা ট্রাই করে যাচ্ছেন বিভিন্নভাবে, বাট অ্যাজ এ হোল সোসাইটি আমরা হইনি। বাট আমরা শ্রীলঙ্কার দিকে তাকালে পাই, ইভেন সাউথ ইন্ডিয়ার কিছু পার্টের দিকে তাকালেও পাই যে তারা এই জিনিসটাকে রিইভ্যালুয়েট করছে, যে আমাদের কালচারটাই আসলে আমাদের বেজ, ওইখান থেকে স্টার্ট করতে হবে। হ্যাঁ, আমাদের দোতারা গিটার না, হয়তো আমরা দোতারাতেই রাইট করবো, এই ধরনের লোকাল। হয়তো আসলে খানিকটা। সাস্টেইনেবিলিটির আরেক নামই তো হচ্ছে লোকালিটি। তো যত আমরা লোকাল Hyper locality, রাইট, yes, hyper locality. এক্স্যাক্টলি। ভাই, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এখন আপনার কাছ থেকে আমাদের ইয়াং জেনারেশনের জন্য, ইয়াং আর্কিটেক্ট স্টুডেন্টস, ওদের জন্য আপনার একটা মেসেজ শুনতে চাবো। খুব বেশি অন্যায় না হলে নিজেকে আমি ইয়াংই বোধ করি আর কি। যাই হোক, ডেফিনেটলি। হ্যাঁ, মানে এটা একটা বড় কালচারাল ডিভাইড। আমরা যে আর্কিটেক্ট আছি, হ্যাঁ, আমরা জানি যে কৃষকের ছেলেরা আর্কিটেক্ট হবে না। অলমোস্ট আমরা যে সোশ্যাল স্ট্রাকচারে আছি, এটা মোর অ্যালার্মিং। হ্যাঁ, মানে আমরা জানি যে কে আর্কিটেক্ট হতে পারবে। এই যে আমাদের 18 কোটির হয়তো আসলে ভাই, এটা কিন্তু সব কখনোই আসতে জায়গায় আমি পারবে দেখি না। যে আর্কিটেকচার পড়ার একটা ইগো তৈরি করার একটা ব্যাপার চলে আসে না? আমি বলছি যে এইটা থেকে আসলে নিজেকে থেকে মুক্ত করতে হবে, এক ধরনের নিজেকে একটু গ্রাউন্ডেড করতে হবে। খুব বেশি ডিরেক্টিভ না, ওই রকম না, অ্যাকোমোডেটিভ হতে হবে। এটা হলো প্রধান থিং। আর বাকি সব জ্ঞান তো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। জ্ঞানের জন্য আমার বুফের মতো, আমি কোনটা খাবো, কি করব, আমি কোনটাকে ইন্টেনশন দেব, আমি ভেজিটেবল খাবো না মাটন মানে মিট খাবো, সেটা আমার উপরে, আমি সব কিছু জানি। স্কুলের চেয়েও আসলে এটা এভরিথিং এখন আমার কাছে আছে। বাট আমার লজিক, আমার বিচারবোধ, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আমার শিল্পবোধ, মানে অন্যের কারো শিখানো জিনিস, এই সময়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আসলে খুঁজে বের করা দরকার। মানে আমরা যে সিস্টেমে আছি, এইখানে কোন জিনিসটা বেশি হয়, যেটা প্রফিটেবল সেটা বেশি হয়, যেটা নেসেসারি ওইটা বেশি হয় না। তো আমরা যেটা প্রফিটেবল, যেটা করে অ্যাপার্টমেন্ট হচ্ছে, আমাদের এখানে অ্যাপার্টমেন্ট হচ্ছে, এটা তো হাউজিং না, ওয়ার হাউজিং। তো ওয়ার হাউজিং করতেছে, ওইটা মোস্ট, এই জিনিসটা বিক্রি হচ্ছে বলে এটা করতেছে। কিন্তু আসলে ওই গ্রামের গরিব লোকের আসলে ঘর দরকার, আমাদের এত পার্সেন্টের ঘর নাই, ওইটা মোর নেসেসারি, কিন্তু এটা প্রফিটেবল না বলে ওইটা হচ্ছে না। এই পার্থক্যগুলো বোঝাটা জরুরি। হ্যাঁ, আর বাকিটুক তো নিজের উপরে, মানে ওইটার জন্য অসংখ্য স্কুল আছে, শিক্ষকরা আছে, তারা তো ওই জিনিসটা, যেটা আর্ট কলেজে আমার স্কেচিং, স্টিল লাইফ, এটা তো স্টার্টিং এর কিছু ট্রেনিং দরকার। এটা যেহেতু এক ধরনের অ্যাপ্লাইড আর্ট, হ্যাঁ, মানে এটা একমাত্র আর্ট যেটা রিয়েলিটি তৈরি করে, তো তার জন্য কিছু ক্রাফট আমাদের জানতে হবে। আমাদের 5000 10,000 বছরের ইতিহাস আছে, মানুষ কি করে গেছে, আমি আবার ওই জিনিসটা করবো না, তার কাছ থেকে নেবো। এই ট্রেনিংগুলোর জন্য তো স্কুল, তাকে তো একটা স্কুলিং এর মধ্যে দিয়ে যেতে হবে। বাট এই বিবেচনা বোধটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা অ্যাকোয়ার করাটা একজন ইয়াং আর্কিটেক্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাকে প্রচুর মোহ তাকে টান দেয়। হ্যাঁ, সুন্দর ছবি, ভলিউম, শ্যাডো, লাইট ইত্যাদি অসংখ্য এলিমেন্ট আছে। এই বিবেচনা বোধটা সবার আগে দরকার।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের আর্কিটকে আসার জন্য আরকে সিরামিক প্রেজেন্টস দ্য আর্কিটক অ্যান্ড আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।